This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজ অ্যাট শুরুতেই যে খবর আমরা চোখ রাখবো, বাংলাদেশে আবারও হিন্দু নিধন। হ্যাঁ, নাটোরে এবার হিন্দু নিধনের খবর পাওয়া যাচ্ছে। একটার পর একটা হিন্দুদের ওপর আক্রমণ। সেই আক্রমণের ঘটনা নাটোরের কাশিমপুর এলাকায় শ্মশানের সেবায়েতকে কট্টরপন্থীরা খুন করেছে। বিশ্বজুড়ে সমালোচনা, তাও লজ্জা হচ্ছে না ইউনূস প্রশাসনের। পদ্মাপাড়ে কবে বন্ধ হবে হিন্দু নিপীড়ন, এ প্রশ্ন আরও একবার আমরা তুললাম। আমার সহকর্মী সুমন রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। সুমন, কি আপডেট, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, অত্যন্ত ভয়ঙ্কর একের পর এক যে ঘটনাগুলো ঘটছে। আবারও একটা নতুন করে কিন্তু সনাতনীদের উপর হামলা হলো। এই যে কেন্দ্রীয় মহাশ্মশান অর্থাৎ নাটোরের কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানের মন্দিরে ডাকাতি এবং যে সেবায় ছিল তাকে কিন্তু বেধড়ক পেটিয়ে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ফলে সব মিলিয়ে পরিস্থিতি যে দিনকে দিন আরো খারাপ হচ্ছে। এই নাটোরের এই মহাশ্মশানের ঘটনাটা কিন্তু আবারও জানান দিচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম যে যেভাবে সনাতনীদের উপর হামলা হচ্ছে, যেভাবে একের পর এক খুন হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কাউকে বাদ ছাড়া হচ্ছে না সনাতনীদের। এটার কিন্তু নতুন করে আরো একটা ঘটনা ঘটলো, অত্যন্ত হৃদয় বিদারক এই ঘটনা। এবং ইউনিট সরকার কিন্তু সব দেখেও না দেখার ভান করে রয়েছে এই মুহূর্তে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একেবারেই সেই ছবি আমরা দেখিয়েছি দর্শকদের। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুমন। এই ঘটনা একটার পর একটা, এই ঘটনা লজ্জাজনক। এই মুহূর্তে ইউনূস প্রশাসনের ভূমিকা, সে কথা অভিজ্ঞ মহল বারবার বলছে। আপনাদের মনে করিয়ে দিই, ধর্ম বদলে রাজি না হওয়ায় কয়েকদিন আগেই বাংলাদেশের দিনাজপুরে মা ও তার শিশুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। তার আগে চট্টগ্রামে এক মহিলাকে খুন করা হয়। পরপর দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। নাটোরে মন্দিরের সেবায়েতকে খুন করা হয়েছে, অন্যদিকে চট্টগ্রামে হিন্দু মহিলাকে খুন করা হয়। তার আগে তার বাড়ি কিভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সেই ছবি দেখছেন। বাংলাদেশে একটার পর একটা ঘটনা, শুধু হিন্দুদের ওপর নয়, সেখানে সংখ্যালঘু খ্রিস্টানদের ওপরেও হামলা চালানো হচ্ছে। একটার পর একটা এই ঘটনা আরও একবার এ প্রশ্ন তুলছে যে এত কিছু দেখেও ইউনূস সরকার কেন এই কট্টরপন্থীদের, এই দুষ্কৃতীদের ছাড় দিয়ে রেখেছে। প্রশ্নের উত্তর কবে মিলবে? শুধু তাই নয়, আজকে যে মন্দিরের সেবায়েতকে খুন করার খবর আমরা আপনাদের জানাচ্ছি, শুধুমাত্র খুন করেই ক্ষান্ত থাকেনি দুষ্কৃতীরা। আমি দুষ্কৃতী বলছি কনসিয়াসলি, তার কারণ তারা তারপর প্রণামীর বাক্স লুট করে, ফলে তারা লুট করতেও এসেছিল। আমার সহকর্মী সুমন আমার সঙ্গে রয়েছেন। সুমনের সঙ্গে আমি আরও একবার কথা বলি। সুমন, একটার পর একটা ঘটনা আরও একবার সেই প্রশ্নটা উস্কে দিচ্ছে যে কেন এখনো খোলা ছাড় দিয়ে রেখেছে মোহাম্মদ ইউনূস সরকার, কেন পদক্ষেপ নেই? দেখো, আজ থেকে দুদিন আগে এক সন্তান এবং মায়ের ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধার হয়েছে এবং তার 3 দিন আগে তাকে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে ইসলাম ধর্ম গ্রহণ না করলে তাদেরকে খুন করা হবে, শাসানো হয়েছিল। তার 3 দিন পরে এই ঘটনা। এবার নতুন করে নাটোরের এই যে ঘটনা, এটা কিন্তু চলছেই এবং আমাদের ধারণা যা ঘটনা প্রবাহ চলছে আগামী দিনে আরো এটা বাড়বে। আমরা চাই না আগামী দিনে বাড়ুক, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনা যারা ঘটাচ্ছে জানতে পারা যাচ্ছে তো তারা কারা, কিন্তু তাদেরকে কেন কোন রকম তাদের বিরুদ্ধে পদক্ষেপ হচ্ছে না কেন? একেবারেই এটাই হচ্ছে মূল বিষয়। কারণ এই ঘটনাগুলো ঘটবেই, ইউনূস প্রশাসন এটাই চান। কট্টরপন্থীরা যেভাবে আঁকড়ে ধরে বসছে বাংলাদেশে, যেভাবে শাসন তাদের কায়েম করতে চাইছে, ইউনূস প্রশাসনের সাথে কোথাও এর একটা যোগসূত্র রয়েছে। ফলে এই ইউনূস প্রশাসন মুখে না বললেও এই কট্টরপন্থীদেরকে দিয়েই কিন্তু এই সনাতনীদের বিরুদ্ধে হামলা, হিন্দুদের বিরুদ্ধে হামলা, ভারত বিদ্বেষী এই গোটা চক্রটা করছে এবং দিন যত এগোচ্ছে এটা কিন্তু বাড়ছে। প্রশাসন বলে কিছু আছে, এটা কিন্তু একেবারে বোঝা যাচ্ছে না গোটা বাংলাদেশে। এবং এই যে ঘটনাগুলো ঘটছে, একটার পর একটা ঘটনাক্রমগুলো যদি দেখো তাহলে স্পষ্ট হবে যে এদের মোটিভটা কি। এদের মোটিভ একটাই, ভারতের দিকে উস্কানি, ভারতকে উস্কানো, যে কোনো ভাবে ভারত যেন তেতে ওঠে। ফলে এই ঘটনাগুলো ঘটাচ্ছে ইউনূসের সরকার, কারণ তাদের হাতে সময়ও কিন্তু খুব কম। সময় কম থাকার জন্য এই কয়েকদিনের মধ্যেই আরো বেশি অগ্রাসন, আরো বেশি এই ঘটনাগুলো ঘটাবে, এটাই কিন্তু মনে করছে রাজনৈতিক। সুমন, একটু থামাচ্ছি তোমাকে প্লিজ। সুমন, একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। রাধারমণ বাবু, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। একটার পর একটা ঘটনা, এর আগেও আপনি সরব হয়েছেন। এখনো পর্যন্ত ইউনূস সরকারের কোনো ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না। কট্টরপন্থীরা বারবার এভাবে আক্রমণ,
আজকে যে ঘটনা এইমাত্র দেখছি, কিভাবে এর বিহিত হতে পারে, কি ভাবছেন, কি মনে হয় আপনার? সর্বপ্রথম তো এটা একদম শকিং নিউজ। একজন মনে পূজারীকে, শমশানের পূজারী ওখানকার, ওনার হত্যা করেছে। তো এটা তো কি বলবো, মতলব আমরা ভাবছিলাম কি এটা আস্তে আস্তে কম হবে, আর 2-3 দিন আগে একটু কমও হয়েছিল, কিন্তু আবার লাস্ট 2-3 দিনে আমরা 3টে মন্দিরে হামলা, আজকে একজন পূজারী খুন। এটা তো খুব শকিং। আর আমরা এটাও শুনছি কি ওখানে অন্য মাইনরিটিস, হিন্দু আমরা তো ব্যাকফুটে আছি, কিন্তু ইভেন ক্রিশ্চিয়ান যারা রয়েছে ওদের এখন ক্রিসমাস চলছে, তো ওদের উপরেও হামলার আশঙ্কা ওরা করছে। তো পুরো মাইনরিটিস বাংলাদেশে আতঙ্ক রয়েছে, আর এটা খুব চিন্তার বিষয় কি এত দিন থেকে ইন্টারিম গভর্নমেন্ট থামাতে পারছে না। কালকে আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টেও তথ্য রাখা হলো কি 2024 সালে 2100 কি 2200 ভায়োলেন্স এগেইনস্ট মাইনরিটিস হয়েছে। এটা অনেক বড় সংখ্যা হয়, 2100-2200 ভায়োলেন্সের ইনসিডেন্টস হয়েছে, যেখানে রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আগুন লাগানো হয়েছে, এবং সেই সংখ্যাটা বাড়ছে, সেই সংখ্যাটা বাড়ছে। রাধারমণ বাবু, আমি এক্ষেত্রে স্পেসিফিক্যালি আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে এই যে ভায়োলেন্সের ঘটনা একটার পর একটা ঘটছে, ভয়ঙ্কর খুন করে দেওয়া হচ্ছে, ধর্মান্তরের চেষ্টা করা হচ্ছে, না শুনলে মেরে দেওয়া হচ্ছে, ইউনূস প্রশাসন কেন কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে না? তারা কি স্ট্র্যাটেজিক্যালি কোনো রকম বার্তা দিতে চাইছে অন্য কোনো দেশকে বা কিছু? তারা কি মনে করছে এটা করলে তারা সত্যি পার পেয়ে যাবেন? কি মনে হয় আপনার? আমি পলিটিক্যাল কোশ্চেন অ্যাকচুয়ালি আমরা আনসার করতে চাই না, কি আপনি জানেন কি আমাদের অবস্থা কি রয়েছে বাংলাদেশে। আমরা হাত জোড়ে এটাই অনুরোধ করব ইউনূস গভর্নমেন্টকে কি এরাও আপনাদের সন্তান রয়েছে মাইনরিটি, এটাও কাইন্ডলি এখন অনেক হয়েছে, যারা অ্যাটলিস্ট যারা এর কাণ্ড করছে অ্যাটলিস্ট ওদেরকে তো অ্যারেস্ট করে, আমরা জানি কি অনেক কেসে কাউকে ইভেন এফআইআর পর্যন্ত করা হচ্ছে না। তো অ্যাটলিস্ট সর্বপ্রথম এফআইআর করে এদেরকে ধরে শাস্তি দেওয়ার দরকার, আর এটাই আশা করি কি এটা এখন থামবে। অনেক ধন্যবাদ রাধামোহন বাবু, আপনি যে অনুরোধ করলেন, আপনি অনেকের প্রতিনিধিত্ব করে এই অনুরোধটা TV9 বাংলা বাংলাদেশে বসে অত্যন্ত ইম্পর্টেন্ট মানুষজন দেখছেন, সে খবর আমাদের কাছে আসে, তারা TV9 বাংলা ফলো করছেন প্রত্যেকটা মুহূর্তে আমরা জানি। তাই তারা এই মুহূর্তে হয়তো TV9 বাংলা শুনলেন রাধারমণ দাস, যিনি কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট, তিনি অনুরোধ জানালেন। হ্যাঁ, ভারত এর আগেও এরকম ভ্রাতৃত্বপূর্ণ আচরণই দেখিয়েছে, বন্ধুত্বপূর্ণ আচরণই দেখিয়েছে। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট তিনি অনুরোধ করলেন যে দয়া করে এই ধরনের নক্কারজনক ঘটনা যারা করছেন ইউনূস প্রশাসন, তাদেরকে একবার দেখুন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। শুধুমাত্র এই ধরনের হামলা নয়, মৌখিক হাস্যকর হামলাও রয়েছে। হ্যাঁ, কোট আনকোট আমরা হাস্যকর বললাম, যুদ্ধজিগির তোলার চেষ্টা করা হচ্ছে, বিএনপি নেতা করছেন। এবার কি বলছেন, তারা কি ভাষায় বলেছেন আমি একেবারেই রিপিট করব না, আমি পিসিআরকে বলবো তাদের মুখেই শোনাতে। কি বলছেন তারা আপনারা শুনুন একবার। রাফায়েল বিমানের ভয় দেখায়, আরে ভাই আছে কয়টা রাফায়েল বিমান, ওটার কাজ কি বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখা কি জানেন, রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলেই রাস্তার ধারে বসে পড়েন, নিজেরা চলতে পারেন না। আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই দিয়ে চলেন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মালকাছা মারি, কি লুঙ্গিটা যদি একবার মালকাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। বাংলাদেশকে কিন্তু দুর্বল ভাববেন না। যদি আঙুল তোলেন, বলে রাখি সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। আপনারা শুনলেন ওনারা কি বলছেন। কোনো রকম ব্যাখ্যা হয় না, কোনো রকম ব্যাখ্যা দিতে যাব না। তবে হাস্যকর বলেছিলাম, আমি আমার কথাটা এই মুহূর্তে উইথড্র করছি, বলছি লজ্জাজনকও বটে, তার কারণ যে ভাষায় যেভাবে তারা কথা বলছেন, কেন বলছেন আমাদের জানা নেই। বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এই সময় দাঁড়িয়ে, একবার শুনুন।
আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি, আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনুস, ভালো করে শুনে রাখো, আমরা 97টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে 80 ভাগ গ্রামে আলো জ্বলবে না বলে 4 ঘন্টায় কলকাতা দখল করব। আছে কিছু তোদের? হাসি মারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। বিএনপি যুগ্ম মহাসচিব তিনি একা নন। এরকম হাস্যকর কথা এর আগেও বলতে শোনা গিয়েছে ওপার বাংলার নেতাদের। ভারত দখলের দিবা স্বপ্নও তারা দেখেছেন, 4 দিন ইত্যাদি প্রভৃতি তারা বলেছেন। আবারও বলছি, রিপিট করব না, তাদের মুখ থেকে আরো একবার শোনাই তাদের হাস্যকর দিবা স্বপ্ন। তুমি যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকো, জিয়ার হত্যাকাণ্ডের সাথে, তুমি কি কারণে পলাচ্ছিলা? যে ভারত 15 বছর বাংলাদেশকে গাবি হিসেবে ব্যবহার করেছে, সে ভারতে গিয়ে আশ্রয় নিল। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। ভারত যখন ব্রিটিশরা নেয় তখন মুসলিমরা ছিল শাসক। ব্রিটিশরা নবাব সিরাজ থেকে নিয়েছে বাংলা, বিহার, উড়িষ্যা, আর সমগ্র ভারত নিয়েছে মোগল থেকে। বাংলাদেশও ব্রিটিশরা নিয়েছে মুসলমানদের থেকে এবং ভারতও নিয়েছে মুসলমানদের থেকে। আমরা আবার ফেরত চাইব, যেহেতু আমরা আমাদের সাম্রাজ্য ভারত, মুসলিম শাসক ছিল না। হাদিস এটা আছে যে আবার একবার মুসলিমরা ভারতের শাসক। তোমার কোনো ফরক না, তুমি যে বাহ্যিক উঠাইবে ওগুলি ভয় করি না। আমাদের হাতিয়ারগুলি মঙ্গল আর শনির বেল্টে। নির্ভর আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি। ইন্ডিয়ান শাড়ি ভারতের শাড়ি কিনবে না, ভারতের সাবান কিনবে না, ভারতের কোনো মশলা কিনবে না। আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদের। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। পদ্মাপাড়ে একটানা অশান্তি চলছে, পরপর একটার পর একটা ঘটনা। সংখ্যালঘুদের ওপর লাগাতার নির্যাতন চালিয়ে যাচ্ছে কট্টরপন্থীরা, আর সেই সঙ্গে ভারত প্রসঙ্গে মাঝে মধ্যে নানা ফাঁকা আওয়াজও শোনা যাচ্ছে বাংলাদেশি মৌলবাদী নেতাদের মুখে। এই পরিস্থিতিতে এবার কড়া বার্তা ভারতের। বাংলাদেশি মৌলবাদী কট্টরপন্থী নেতাদের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কড়া ভাষায় আপত্তি জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশ এবং সেখানকার নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ভারতের, আগেও রেখে এসেছে, কিন্তু বাংলাদেশকেও সেই সম্পর্ক বজায় রাখতে হবে। তাদেরকেও এই বিষয়গুলো সংবেদনশীলতার সঙ্গে দেখতে হবে। সেখানকার নেতারা প্রকাশ্যে কি মন্তব্য করছেন সেদিকে নজর রাখতে হবে ইউনুস প্রশাসনকে, কড়া বার্তা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। জঙ্গি জেহাদি তাদের মদতেই ইউনুস ক্ষমতায় এসেছে। হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নিতেই মৌলবাদীদের আশকারা দিচ্ছেন বাংলাদেশের বর্তমান প্রধান মোহাম্মদ ইউনুস। হ্যাঁ, TV9 বাংলায় এসে ঠিক এই এক্সক্লুসিভ মন্তব্য করেছেন তসলিমা নাসরিন, সাহিত্যিক তসলিমা নাসরিন। ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছে পাকিস্তানপন্থী মূর্খরা, ঠিক এভাবেই তোপ দেখেছেন নির্বাসিত লেখিকা তসলিমা। শুনুন কি বলেছেন তিনি আমাদের। এখন কিন্তু রাজাকাররা, যারা ৭১-এর পরাজিত শক্তি, তারা কিন্তু ক্ষমতায়। সুতরাং তাদের কাছে পাকিস্তান হচ্ছে বন্ধু, ভারত হচ্ছে শত্রু। এবং ইউনুস তা না মানলেও ব্যক্তিগতভাবে, যেহেতু তার পাশে যারা আছে, তাকে যারা বসিয়েছে ক্ষমতায়, তারা যেহেতু মনে করছে ভারত তাদের শত্রু, তাই ইউনুসও মনে করছেন। প্রচুর মানুষের মগজ ধোলাই হয়েছে, এই মসজিদ মাদ্রাসায় ভারত বিরোধী বক্তব্য দেওয়া হয়েছে, এই রাজাকার
এই এই জঙ্গি জিহাদি জামাতিরা চিরকালই ভারত বিদ্বেষী, কারণ তারা তো পাকিস্তান চেয়েছিল, তারা তো পাকিস্তানি আর্মির কোলাবোরেটর ছিল। এবার বাঘিনী জিনাতের আপডেট দিই আপনাদের। জঙ্গলে ঘাপটি মেরে বসে রয়েছে বাঘিনী জিনাত। ঘন জঙ্গলে গা ঢাকা দেওয়ার ঠিক কোথায় সে জায়গা বেছে নিয়েছে তা এখনো বুঝতে পারছেন না বন দপ্তরের কর্মীরা। আবহাওয়া অনেকটাই আজকে পরিবর্তিত হওয়ায় তাদেরকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ময়ূর ঝর্ণা এবং কাকড়াঝোড় জঙ্গল লাগোয়া যে গ্রামগুলো আছে সেখানকার মানুষজনের আতঙ্কে ঘুম উড়েছে আর বলার অপেক্ষা রাখে না। আদিবাসী অধ্যুষিত এই গ্রামগুলোর জনজীবনই নির্ভর করে জঙ্গলের ওপর, ফলে জঙ্গলে তারা যেতে না পারলে তাদের নিত্যদিনের আহার, সেই আহারে ব্যাঘাত ঘটবে। কিন্তু কোথায় জঙ্গলে লুকিয়ে আছে বাঘিনী জিনাত তা না জানতে পারায় এক প্রকার আতঙ্কেই তাদের বাধ্য হতে হচ্ছে জঙ্গলে যেতে, বা কেউ কেউ যেতে পারছেন না। জীবন জীবিকার প্রধান মাধ্যম তাদের জঙ্গলে কাঠ পাতা ইত্যাদি সংগ্রহ, কিন্তু বাঘিনী জিনাতের আতঙ্কে তাদের স্বাভাবিক জনজীবনযাপন কিন্তু থমকে গিয়েছে। বন দপ্তরের নিষেধাজ্ঞায় তারা জঙ্গলে যেতে পারছেন না। বন দপ্তর এখনো ঠাওর করে উঠতে পারছেন না যে এই মুহূর্তে জিনাতের অবস্থান কোথায়। তবে জঙ্গলে সে ঘাপটি মেরে রয়েছে এইটুকু তারা আন্দাজ করতে পারছেন। আমলাশোল গ্রামেই এবার বাঘের আতঙ্ক, কারণ এই আমলাশোল গ্রামের অবস্থান যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে একেবারে কাকড়াঝোড় জঙ্গলের মধ্যে রয়েছে এই গ্রাম। সেই গ্রামেই যারা বাসিন্দা তারা জানতে পেরেছেন যে এই কাকড়াঝোড় জঙ্গলে ঢুকে পড়েছে একটি বাঘিনী, আর সেই বাঘিনী যে কোনো সময় গ্রামে ঢুকে পড়তে পারে, বা এই গ্রামের মানুষজন জঙ্গলে গেলে তাদের ওপর সেই বাঘিনী হামলা চালাতে পারে, আক্রমণ করতে পারে। সেই আশঙ্কা এখন তাড়া করে বেড়াচ্ছে এই গোটা আমলাশোল গ্রামের মানুষকে। তবে শুধুমাত্র আমলাশোল গ্রাম নয়, তার পাশাপাশি এই কাকড়াঝোড় জঙ্গলের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট গ্রামগুলির মানুষ অনেকাংশে জঙ্গলের উপর নির্ভরশীল। কাঠ আনা থেকে শুরু করে পাতা আনা থেকে শুরু করে অধিকাংশ তাদের যে দৈনন্দিন জীবনযাপন, সেই জীবনযাপনে অনেকটা জুড়েই রয়েছে জঙ্গল। আর সেই জঙ্গল পথেই তাদের যাতায়াত করতে হয় দিনে রাতে বিভিন্ন প্রয়োজনেই। সেই জঙ্গল পথে যাওয়ার পথেই বাঘিনীর হামলার মুখে পড়ার আশঙ্কাও কিন্তু তাড়া করে বেড়াচ্ছে এই মুহূর্তে কাকড়াঝোড়কে ঘিরে থাকা একের পর এক গ্রামের হাজার হাজার মানুষকে। ঝাড়গ্রাম থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। বাঘ খুব লম্বা ডিস্টেন্স চলতে পারে, এর আগেও এরকম অনেক ইনস্ট্যান্স আছে যেখানে বাঘ অনেক লম্বা দূরত্ব কভার করেছে। ব্যর্থতা তো বটেই, কারণ গত ধরুন 15 দিন প্লাস 15+ ডেজ উড়িষ্যার পুরো টিম একটা রেডিও কলার টাইগার, তাকে ট্র্যাক করতে পারছে না, তাকে কিছুতেই কর্নার করতে পারলো না, ট্র্যাঙ্কুলাইজ করতে পারলো না। সে একটা স্টেট থেকে আরেকটা স্টেট মুভ করছে। এই এতগুলো জায়গা যে আলাদা আলাদা ল্যান্ডস্কেপে সে যাচ্ছে, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা একটা করে ডায়নামিক আছে। তো এই জিনিসগুলোকে যদি মেনে নিতে হয় তাহলে তো ধরেই নিতে হবে উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্ট বিরাটভাবে ব্যর্থ হয়েছেন। কাল আর বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে, সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে নিম্নচাপের প্রভাবে আজ বৃষ্টি কিছুটা বাড়বে। আগামী 24 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, যদিও শীত থিতু হবে এমন আশা নেই। দুদিন পর আবারও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে। বড়দিনে জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা এখনও জানাচ্ছে না আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে শীতে পশ্চিমী ঝঞ্ঝায় খানিক বাধার সৃষ্টি হবে, ফলে শীত জাঁকিয়ে পড়ার সম্ভাবনা খুব একটা নেই।